এইরকম কিছু আওয়াজ যদি আপনি শুনতে পান, বা হঠাৎ দেখেন ভারতের সবচেয়ে উচ্চতম পাহাড় উঁকি দিয়ে আপনার দিকে তাকিয়ে আছে, বা রাস্তায় চলতে চলতে চারিপাশটা চায়ের গন্ধে ভরে গেছে, তাহলে বুঝবেন আপনি পশ্চিমবাংলার সবচেয়ে সুন্দর জায়গা দার্জিলিংয়ে এসে গেছেন। দার্জিলিং যে কত সুন্দর, রাস্তার প্রতিটা বাঁক আপনাকে যেভাবে মুগ্ধ করবে সেটা নিজের চোখেই দেখুন। আজকের এপিসোডে আমরা দার্জিলিং ও তার আশেপাশের জায়গাগুলোকে খুব কাছ থেকে চিনব। তাই আজকের ভিডিওতে থাকছে দার্জিলিং ঘুরে দেখার গল্প, পাহাড়, মেঘ, রাস্তা আর আকাশের সাথে মিলে বানানো এক গল্প। তবে এই গল্প এখান থেকে শুরু হয়নি, শুরু হয়েছে 1 মাস আগের প্ল্যানিং, শিয়ালদা থেকে ট্রেন ধরে এনজিপি যাওয়া, তারপর মানেভঞ্জন গিয়ে 70 বছরের পুরনো ল্যান্ড রোভারে চাপা, আর অবশেষে সান্দাকফুতে কাঞ্চনজঙ্ঘা দর্শন করা। আপনারা যদি আমাদের টুমলিং আর সান্দাকফু ঘুরে দেখার ভিডিওটা না দেখে থাকেন, তাহলে অনুরোধ রইল সেটা আগে দেখার। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। চলুন তাহলে শুরু করা যাক দার্জিলিং ভ্রমণের গল্প। আমি অরিজিৎ, আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেল এক্সপ্লোর উইথ অরিজিতে। দার্জিলিং ভ্রমণ এটা আমার দ্বিতীয়বার। সেই ছোটবেলায় বাবা মার সাথে গিয়েছিলাম দার্জিলিং। দার্জিলিং আগে ছিল লেপচা জনগোষ্ঠীর বাসস্থান, পরে ব্রিটিশরা এটা শীতের ভ্রমণের স্থানের জন্য পাহাড়ি শহর হিসাবে গড়ে তোলে। ধীরে ধীরে এটা চা বাগান, পাহাড় ও পর্যটনের জন্য বিখ্যাত হয়ে ওঠে। দার্জিলিংয়ে আছে দেখার জন্য অনেক কিছু, যেমন জমজমাট মল রোড, এখানকার জু, টেনজিং নরওয়ে ও মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দুর্দান্ত কিছু খাবার রেস্টুরেন্ট, টাইগার হিলের সানরাইজ। টাইগার হিলটা এখন হায়না হিল হয়ে গেছে। পাহাড়ের গায়ে সবুজ কার্পেটের মতো চা বাগান, শান্তির এক নির্জন ঠিকানা পিস পাগোডা, টয় ট্রেনের জয় রাইড, বাতাসিয়া লুপ, বিশ্ববিখ্যাত দার্জিলিংয়ের চা, তার সাথে কেভেন্টার্সের ব্রেকফাস্ট, দার্জিলিংয়ের বাজারে এলোমেলো ঘুরে বেড়ানো, আর আছে ভারতের গর্ব সবার সেরা কাঞ্চনজঙ্ঘা। এ যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা এক বরফ ঢাকা রাজা। তাই ভারতবর্ষের মুকুট কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য দেখতে হলে আপনাকে দার্জিলিং একবার হলেও আসতেই হবে। তবে দার্জিলিং পৌঁছাবেন কিভাবে? দার্জিলিং আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি চাইলে আপনি ফ্লাইটে, ট্রেনে বা বাসেও যেতে পারেন। কলকাতা স্প্ল্যানেড থেকে বাস ধরে শিলিগুড়ি,
বা এনজিপি পৌঁছে যান, অথবা ফ্লাইট নিয়ে বাগডোগরা এয়ারপোর্ট এসে যান। বাস স্ট্যান্ড বা এয়ারপোর্ট দু জায়গা থেকেই আপনি শেয়ার্ড বা প্রাইভেট কার পেয়ে যাবেন, যেটা আপনাকে পৌঁছে দেবে কুইন অফ হিলস দার্জিলিংয়ে। যারা বাসে শিলিগুড়ি আসবেন তারা টেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার বাস পেয়ে যাবেন। প্রতি 1 ঘন্টা অন্তর দার্জিলিং যাওয়ার বাস এখান থেকে ছাড়ে। তবে সবচেয়ে সস্তায় যেতে চাইলে ট্রেনটা বেস্ট। হাওড়া বা শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে যেটা আপনাকে শিলিগুড়ি বা এনজিপি পৌঁছে দেবে। স্টেশনের বাইরে থেকেই আপনি গাড়ি পেয়ে যাবেন দার্জিলিংয়ের জন্য। আপনার বাজেট অনুযায়ী আপনি প্রাইভেট বা শেয়ার গাড়ি বুক করে পৌঁছে যান দার্জিলিং। দেবভূমি ট্রাভেলস আমাদের এই পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করে দিয়েছে। তাদের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তবে আপনাদের সাথে আমি গাড়ি ভাড়া, হোটেল ভাড়া আর অন্যান্য যাবতীয় কোথায় কেমন খরচা পড়তে পারে সেগুলো সব শেয়ার করব। তাই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। আর ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ডিটেল ট্যুর প্ল্যান, যাবতীয় ফোন নাম্বার আর অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখলাম, যাতে আপনারা আপনাদের ট্রিপটা সাজিয়ে নিতে পারেন। দেখতে দেখতে পৌঁছে গেলাম ঘুম স্টেশন। ৬৭০০ ফিটে ইস্টার্ন হিমালয়ান রেঞ্জের পাহাড়ে অবস্থিত দার্জিলিং। এত উঁচুতে হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ট্রেন চলে। আর তাই জন্য দার্জিলিংয়ে রয়েছে ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম। ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়েজ দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়েজ, যেখানে আজও আপনি বহু বছর পুরনো স্টিম ইঞ্জিন দেখতে পাবেন, যার মধ্যে কিছু স্টিম ইঞ্জিন তো ১০০ বছরের থেকেও পুরনো। ২ ফিটের ছোট্ট ট্র্যাকে এই ট্রেনকে পাহাড়ি রাস্তায় চলতে দেখে মনের ভেতর এক আলাদা রোমাঞ্চ আর আনন্দ জাগিয়ে তোলে। আর এই ছোট ট্র্যাকের জন্য একে টয় ট্রেন বলা হয়। এটা এমন একটা জয় রাইড যাতে বাচ্চাদের সাথে বড়রাও এনজয় করে। এই ট্রেন দার্জিলিংয়ের অলি গলি দিয়ে বেরোয়। রোডের সাথে সাথে এর ট্র্যাক চলতে থাকে, কখনো মার্কেটের মধ্যে দিয়ে, কখনো আবার বাড়ির পাশ থেকে। আপনি চাইলে এনজিপি থেকে টয় ট্রেনে করে দার্জিলিংয়ে আসতে পারেন, বা শুধু দার্জিলিং থেকে ঘুম স্টেশন অবধি এই জয় রাইডের মজা নিতে পারেন। আইআরসিটিসির সাইট থেকে টিকিট বুক করে নিতে হবে। টাইম টেবিলটা দিয়ে রাখলাম আপনার সুবিধার জন্য। তবে আপনি যদি ভেবে থাকেন দার্জিলিংয়ের টয় ট্রেনের থেকে পুরনো বা জনপ্রিয় আর কিছু নেই, তাহলে আপনাকে বলে দিই যে আপনি ভুল করছেন। কারণ এখানে এমন একটা জিনিস আছে যেটা এখানকার টয় ট্রেনের থেকেও পুরনো। প্রকৃতপক্ষে টয় ট্রেন তৈরি করা হয়েছিল এর জন্য, আর সেটা হলো এখানকার চা। ব্রিটিশ আমলের সময় থেকে দার্জিলিংয়ে চা উৎপাদন শুরু হয়। এখানকার ভালো উচ্চতা এবং মনোরম জলবায়ুর কারণে দার্জিলিংয়ে খুব ভালো কোয়ালিটির চা উৎপাদন করা হলো। আর দেখতে দেখতে এখানকার চায়ের টেস্ট বিশ্ববিখ্যাত হয়ে উঠল। This is the best. 100 grams is 1000 premium. তাই দার্জিলিং ঘুরতে এসে নিজের বাড়ির জন্য দার্জিলিং টি নিয়ে যেতে একদম ভুলবেন না। ফাইনালি দার্জিলিং পৌঁছে গেলাম। দার্জিলিংয়ে অগণিত হোটেল আছে, তবে দার্জিলিং বেড়াতে এলে অবশ্যই মলের আশেপাশে থাকুন। আমাদেরও হোটেল ছিল মলের একদম পাশে। মল রোড থেকে মাত্র 2 মিনিটের পায়ে হাঁটা পথ। অনেকটা খাড়াই আছে, নামছি আমরা। বাই বাই। নেক্সট 3 দিন দার্জিলিংয়ে আমাদের ঠিকানা হলো হোটেল হিমালয়ান রিট্রিট। প্রচুর হোটেল মল রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স ক্লেম করলেও সেটা ওয়াকিং ডিস্টেন্স আসলে হয় না। এই হোটেলটা মল রোড থেকে একদমই কাছে। হোটেলে লিফটের ব্যবস্থা আছে,
পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের প্রতিটা রুম, এবং হোটেলের রুম সার্ভিসও খুবই ভালো। নিচে ডেসক্রিপশনে হিমালয়ান রিট্রিট ছাড়াও আরও কিছু হোটেলের ফোন নাম্বার দিয়ে রাখলাম। হাত থেকে ডিম ফসকে যাচ্ছে ভাই। আর টিস্যু পেপার দেন। রুমের ভাড়ার সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কেমন লাগছে? পার্টি ভালো লাগছে। হোটেলটা একটু নিচের দিকে, নামতে তো খুব সুবিধা, কিন্তু মল রোড অবধি যেতে বা মেন রাস্তা অবধি যেতে একটু তো কষ্ট হবে, স্পেশালি যারা বয়স্ক লোক তাদের জন্য। দার্জিলিংয়ে আরেক প্রধান আকর্ষণ হলো দার্জিলিংয়ের ম্যাল রোড। এই ম্যাল রোড শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। সত্যি বলতে এই রাস্তা শুধু একটা হাঁটার জায়গা নয়, এটা দার্জিলিংয়ের প্রাণ। সিমলা মানালি হোক বা দার্জিলিং, ম্যাল রোডে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। আর সারা পৃথিবী ঘুরে নিলেও বাঙালির কাছে কখনো একঘেয়ে হয় না দার্জিলিংয়ের এই ম্যাল রোড। দেখুন তো এইটা চিনতে পারছেন কিনা? কি মনে পড়ল? হ্যাঁ, ঠিক ধরেছেন, এই সেই দার্জিলিংয়ের ফেমাস ক্লক টাওয়ার। বরফি সিনেমাতে এই সিনটা মনে আছে? দার্জিলিংয়ের এই ক্লক টাওয়ারে শ্যুট করা হয়েছিল এই সিনটা। 1850 সালে এই ক্লক টাওয়ার এখানে নির্মাণ করা হয়েছিল। দিনের দার্জিলিংয়ের থেকে একেবারেই আলাদা হলো রাতের দার্জিলিং। দার্জিলিংয়ের রাতে কিন্তু দিনের থেকেও বেশি এনার্জি। রাতে ঝলমলে আলোতে সেজে ওঠে দার্জিলিংয়ের ম্যাল। দার্জিলিংয়ে থাকার প্রায় প্রতিদিনই সন্ধ্যেবেলাটা পায়ে হেঁটে মল রোডের ভাইবটা এনজয় করেছিলাম। এক্সপ্লোর করেছিলাম এখানকার কালারফুল মার্কেট, হেরিটেজ দোকান আর বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড। দার্জিলিং ম্যাল রোডে শীতের পোশাকের কালেকশন অতুলনীয়। যতই কিছুই কিনবো না ভেবে আসুন না কেন, এখানে এসে নিজের বা নিজের আপনজনের জন্য আপনি শপিং না করে থাকতেই পারবেন না। এখানকার শীতের পোশাক বা ঘর সাজানোর জিনিস এতটাই আকর্ষণীয়। তাই যতটা এনার্জি খরচা করে দিনের বেলা দার্জিলিংয়ের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখবেন, ঠিক ততটাই এনার্জি বাঁচিয়ে রাখবেন সন্ধ্যেবেলা দার্জিলিংয়ের মল রোড ঘুরে দেখার জন্য। এটা সেই জায়গা যেখানে দাঁড়িয়ে ছবি না তুললে মনেই হবে না যে আপনি দার্জিলিং এসেছেন। এই সেই গ্লেনারি, যেখানে কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলের মতো লাইন হয় এর সামনে দাঁড়িয়ে একটা ফটো তোলার জন্য। গ্লেনারিজ দার্জিলিংয়ের অনেক পুরনো ও পরিচিত নাম। এখানকার পেস্ট্রি, কেক, প্যাটিস আর কফি খুবই জনপ্রিয়। এখানকার রেস্টুরেন্টে বসে আপনি বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে পারেন। তবে সবচেয়ে জনপ্রিয় হলো এর সামনে দাঁড়িয়ে একটা ছবি তোলা। শুধুই যে ছবি তুলেছি তা নয়, ছবি তোলার মতো লাইন দিয়ে সিট পেয়ে আমরা ট্রাই করে ফেললাম এখানকার কিছু বেকারি আইটেম। সত্যি বলতে খাবারের টেস্টের তুলনায় দামটা বড্ড বেশি।
চলুন এবার দেখে নেওয়া যাক দার্জিলিং ও তার আশেপাশে কি কি ঘোরার জায়গা আছে। তার সাথে গ্লেনারিজের মতো আরও কিছু দার্জিলিংয়ের ফেমাস রেস্টুরেন্টের সন্ধান দেব। দার্জিলিংয়ে এসে এইসব রেস্টুরেন্টে না খেলে আপনার দার্জিলিং ঘোরাটা ইনকমপ্লিট থেকে যাবে। তবে প্রথমে শুরু করা যাক দার্জিলিংয়ের লোকাল সাইট সিন দিয়ে। দ্বিতীয় দিন ভোর 3:30 উঠে রেডি হলাম। আর দার্জিলিংয়ে একটাই জায়গা আছে যেখানে যাওয়ার জন্য এত ভোরবেলা বেরিয়ে পড়তে হয়, সেটা হলো টাইগার হিল। বুঝতে পারছি না, বৃষ্টি পড়ছে, কি হবে কিছু কিন্তু দেখতে পাবো না। যাচ্ছি। ওদিকে একজন রেগে বসে আছে। ভোর 4টের সময় উঠে আমরা বেরিয়েছি টাইগার হিলের জন্য। বাইরে এত বৃষ্টি হচ্ছে, কিছু দেখার তো কোনো আশা নেই। অ্যাটলিস্ট ঘুরে আসবো, এটাই অনেক। দেখা যাক কপালে কি আছে। টাইগার হিলে প্রবেশ মূল্য 70 টাকা পার হেড। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব টাইগার হিলের জন্য বেরিয়ে পড়বেন, কারণ যত দেরি হবে তত মানুষের ভিড় আর লাইন বাড়বে টাইগার হিলে। এখানে আকাশ পরিষ্কার থাকলে সূর্যের প্রথম আলো গিয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘার ওপর, আর সেই অপরূপ দৃশ্য উপভোগ করতে মানুষ ভোরবেলা থেকে ঠান্ডার তোয়াক্কা না করে এখানে ভিড় জমান। তবে আজ ভোরবেলা ভাগ্য আমাদের সাথে ছিল না। সারা সকাল বৃষ্টি হচ্ছে এবং ঘন মেঘ আর কুয়াশার জন্য আমরা টাইগার হিল থেকে না সানরাইজ দেখতে পেয়েছি আর না কাঞ্চনজঙ্ঘা। যেটা দেখেছি সেটা হলো নিজের স্ত্রীর মুখে রাগ আর বিতৃষ্ণা, কারণ ঘুম নষ্ট করে তার কথা না শুনে এই বৃষ্টিতে টাইগার হিলে সানরাইজ দেখতে তাকে নিয়ে আসা হয়েছে। ছাতা নিয়ে ঘুরছি, কাঞ্চনজঙ্ঘা আমাদের ছাতার উপরে ছিল। টাইগার হিল তো দেখতে হবে না, নাহলে লোকজন জিজ্ঞেস করবে দার্জিলিং গেছিলিস টাইগার হিল দেখলি? যদি বলি না দেখিনি, এ বাবা ওটাই তো মেন ছিল। আমি খুবই বড় একটা বোকা ছেলে ছিলাম, যে কি দাদা সঞ্জয় তার কথা শুনলাম না, আর আমাদের একদম ডান দিকে বসে আছে তার কথা শুনলাম না, অ্যাস পাকার মতো এগিয়ে চলে আসলাম ছাতা খুলে। অনেকবার বলা হয়েছিল আমাদেরকে না আসার জন্য। আমি পুরো দায়িত্ব নিচ্ছি, আমি পুরো দায়িত্ব নিয়ে নিয়ে এসেছি। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারি লক্ষ লক্ষ লোক আমাদের সাথে এসেছিল। মানুষের যে ঘুরে বেড়ানোর কত ইচ্ছা বৃষ্টি হওয়া সত্ত্বেও, সেটা এখানে না এলে বুঝতে পারতাম না। কি লোক জিজ্ঞেস করতো কি দার্জিলিং গেছিলিস টাইগার হিল দেখলি? আমি বলতাম না দেখিনি। এ বাবা ওটাই তো মেন ছিল। দার্জিলিং চৌরাস্তায় নেপালের জাতীয় কবি ভানুভক্ত আচার্যর মূর্তির ঠিক ডান দিকে যে রাস্তা গেছে সেটা দিয়ে এগোলেই পৌঁছে যাবেন মহাকাল মন্দির। মহাকাল মন্দির দার্জিলিংয়ের এক পবিত্র এবং জনপ্রিয় ধর্মীয় স্থান। এই মন্দিরে হিন্দু দেবতা শিবের উপাসনা করা হয়, তবে এখানে বৌদ্ধ ভক্তরাও প্রার্থনা করেন। এটা প্রথমে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি হিসাবে তৈরি হয়। লামা দোরজে লিংজিং 1765 সালে এখানে একটা মনেস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন। পরে 1782 সালে এখানে 3টি শিবলিঙ্গ পাওয়া যায়, যাকে বলা হয় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের রূপ। তারপর লামা দোরজে লিংজিং এখানে হিন্দু নিয়ম অনুসারে পুজো শুরু করেন। জাপানিজ টেম্পল আর পিস পাগোড়া একই জায়গাতে অবস্থিত। পিস পাগোড়া একটা বিশেষ স্তূপ, যা বিশ্বে শান্তির বার্তা ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এখানে বুদ্ধদেবের 4টি রূপের মূর্তি দেখা যায়। কখনো কখনো সফরের মাঝে একটু শান্তি পাওয়াটা খুব দরকার হয়ে পড়ে, আর সেই শান্তি আপনি এইখানে এলে অনুভব করবেন। পিস পাগোড়ার কাছেই আছে জাপানিজ টেম্পল। এটা একটা ছোট, শান্ত ও সুন্দর বৌদ্ধ মন্দির, যেখানে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় প্রার্থনা হয়। এখানে জাপানিজ ধাঁচের কাঠামো ও পরিবেশ দেখতে পাবেন।
দার্জিলিংয়ে এসে সবার প্রিয় ব্রেকফাস্ট করার জায়গা হলো এই কেভেন্টার্স। অনেক হিন্দি আর বাংলা সিনেমার শুটিং হয়েছে এই কেভেন্টার্সে। 1962 সালের সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা সিনেমাতে প্রথম দেখানো হয় এই কেভেন্টার্স। তারপর 2012 সালে রিলিজ হওয়া বরফি সিনেমার কিছু সিনও শ্যুট করা হয় এখানে। এছাড়া বহু বাংলা সিনেমার শুটিং এখানে হয়ে থাকে। বাঙালিদের জন্য কেভেন্টার্সে ব্রেকফাস্ট করা যেন দার্জিলিং ভ্রমণের একটা অঙ্গ। তাই কেভেন্টার্সে না খেলে দার্জিলিং বেড়ানোটা যেন অসম্পূর্ণ লাগে। দুজনের ব্রেকফাস্টের খরচ মোটামুটি 500 টাকার মতো। এখানকার খাবারের আলাদা করে আর সুখ্যাতি করার দরকার নেই। এখানকার খাবারের টেস্ট অপূর্ব। চিড়িয়াখানা তো অনেক আছে, কিন্তু পাহাড়ের ওপর এরকম সুন্দর চিড়িয়াখানা খুব কম জায়গাতে আছে। আর তাদের মধ্যে হলো দার্জিলিংয়ের এই চিড়িয়াখানা। এখানকার এন্ট্রি ফি 110 টাকা পার হেড। দার্জিলিংয়ের চিড়িয়াখানাতে বাঘ, ভাল্লুক, রেড পান্ডা সহ বহু প্রজাতির জন্তু জানোয়ার আছে। বাচ্চা হোক বা বড়, চিড়িয়াখানা ঘুরে দেখার আনন্দ সব বয়সেই সমান। বিকাল 4টেতে এই চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়। টাইগার আছে ওদিকে, কি আছে? পান্ডা দেখলাম আমরা এদিকে, ভালো লাগলো। অনেক পাখি ফাঁকি সবই দেখলাম, সুন্দর সুন্দর দেখলাম। মাছটা জমলো না, ঠিক আছে। দার্জিলিং চিড়িয়াখানার এক প্রান্তে আছে হিস্টোরিক্যাল মিউজিয়াম এবং আরেক প্রান্তে আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। যারা মাউন্টেন ক্লাইম্বিং শিখতে চান তারা এখানে এসে শিখতে পারেন। দার্জিলিং চিড়িয়াখানার এন্ট্রি ফিসের মধ্যে এই দুটো জায়গার এন্ট্রি ফি ইনক্লুডেড থাকে। দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো বাতাসিয়া লুপ। আকাশ পরিষ্কার থাকলে বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাতাসিয়া লুপের এন্ট্রি টিকিট মাথাপিছু 50 টাকা। এটা একটা ঘূর্ণায়মান রেলপথ। পাহাড়ের মাঝে এমন লুপ ট্র্যাক দেখাটা সত্যি দারুণ অভিজ্ঞতা। এখানে একটি সুন্দর বাগান আর শহীদ গোর্খা সেনাদের স্মরণে একটি যুদ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে। এখানে টেলিস্কোপ দিয়ে হিমালয়ান রেঞ্জের দর্শন করতে পারেন। পাহাড়ি পোশাক পরে বা আই লাভ ইউ দার্জিলিংয়ের সামনে ছবিও তুলতে পারেন। দার্জিলিংয়ের আরেক জনপ্রিয় রেস্টুরেন্ট কুঙ্গাস। অনেকেই বলেন দার্জিলিংয়ের বেস্ট টিবেটিয়ান ডিশ ট্রাই করতে হলে আসতেই হবে এই কুঙ্গাস। সেটা সত্যি না মিথ্যে সেটাই আজকে যাচাই করে দেখব। কুঙ্গাসে দুজনের খাবারের খরচা আন্দাজ মতো 800 থেকে 1000 টাকা। কেমন লাগছে? তাহলে রেকমেন্ডেশনটা ভালোই ছিল। আজ কুঙ্গাতে খেয়ে সত্যি মনে হলো দার্জিলিংয়ের বেস্ট টিবেটিয়ান ফুড এখানেই পাওয়া যায়। আপনারাও দার্জিলিংয়ে এলে কুঙ্গাসের খাবার নিশ্চয়ই ট্রাই করবেন। রক ক্লাইম্বিং এর শখ থাকলে এই জায়গাটা আপনার জন্য একেবারেই আদর্শ। দার্জিলিংয়ের আরেক আকর্ষণ হলো এখানকার রোপওয়ে। রোপওয়ের পার হেড টিকিট 260 টাকা। সময়ের কিছু অভাবে আমরা এই রোপওয়ে চড়তে পারিনি। তবে আপনারা যদি দার্জিলিং আসেন অতি অবশ্যই দার্জিলিংয়ের রোপওয়েটা চড়ে দেখবেন। এটা সেই স্কুল যেখানে মেহুনা আর ইয়ারিয়ার শুটিং হয়েছিল।
বাতাসিয়া লুপ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত ঘুম মনেস্ট্রি। দার্জিলিংয়ের একটি প্রাচীন ও জনপ্রিয় মনেস্ট্রি হল ঘুম মনেস্ট্রি। এই মনেস্ট্রি প্রতিষ্ঠিত হয় 1850 সালের দিকে। এখানে একটি বিশাল মৈত্রী বুদ্ধের প্রায় 15 ফুট লম্বা মূর্তি রয়েছে। ভানু ভবনের সামনে একটা বিশাল মার্কেট বসে, একবার নিশ্চয়ই ঘুরে দেখবেন। বাকি জায়গার থেকে এই মার্কেটটা আমার অনেক সস্তার মনে হলো। বাকি জিনিসগুলো যেখানে 300, 350, 400 টাকা করে পাওয়া যাচ্ছে, সেটা এই ভানু ভবনের পাশের মার্কেটটা, এখানে মিনিমাম 100-200 টাকা জিনিসপত্রের দাম কম, তো প্লাস বার্গেন করা যায়। তো এখানে নিশ্চয়ই একবার ঘুরে দেখবেন। দার্জিলিংয়ে কেভেন্টার্স, কুঙ্গাস, গ্লেনারিজের মতো আরেক জনপ্রিয় রেস্টুরেন্ট হলো দ্য পার্ক। লাদেনলা রোডে স্টেট ব্যাংকের ঠিক অপোজিটে দ্য পার্ক। দ্য পার্কে দুজনের খাবারের খরচা আন্দাজ মতো 800 থেকে 1000 টাকা। দার্জিলিংয়ে এসে যদি আপনি ভালো টিবেটিয়ান ফুড ট্রাই করতে চান, তাহলে অবশ্যই কুঙ্গাস আর দ্য পার্কে খেয়ে দেখবেন। ভীষণ ঘুম পাচ্ছে, আবার কালকে উঠতে হবে। তো আজকের জন্য ইউটিউব গুড নাইট। এখন শুয়ে পড়ছি, কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। গুড নাইট।